আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্রোতস্বিনী, কি ভাবছো আমি তোমায় এতদিন ভুলে গিয়েছিলাম? তুমি আমাকে কোনোভাবেই তোমাকে ভুলতে দাওনি। এই 2 মাস তুমি আমায় ঠিকভাবে ঘুমাতে দাওনি। পড়ার ভীষণ চাপ ছিল। একটানা লং টাইম বই পড়ে যখন মাথা ধরেছে, 1 কাপ ব্ল্যাক কফি হাতে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছি। ঠিক তখনই আমার মস্তিষ্কে নাড়া দিয়েছে তোমার নাম। তোমার কথা ভাবতেই আমার মুখে ফুটেছে প্রশান্তির এক হাসি। সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এই 2 মাসে প্রতিটি সন্ধ্যা তোমার নামে নেমেছে। আম্মুর এই পড়াকো ছেলেটাকে কতটা দুর্বল করে দিয়েছো দেখলে? কখনো চিঠি লিখিনি, তাই তোমার মন মতো লেখা হয়ে উঠবে না। তোমার নীল কালার খুব পছন্দ, তাই না? তোমার কথা ভেবে আমি নীল রঙের প্রেমে পড়েছি। যেখানে নীল রং দেখি হিংসে হয় আমার মনে হয় ওই নীল রঙে মিশে আছো তুমি। মনে হয় পৃথিবীর সব নীল একত্রিত করে আমার কাছে রেখে দেই। অভিমান হয়েছে তোমার, আমি সেটা জানি। আবার মুখে একটু প্রশান্তির হাসিও ফুটেছে, তাই না? আবার কি একটু লজ্জাও পাচ্ছ? এত লজ্জা পেও না, তাহলে আমি সামনে এলে লজ্জায় আমার সামনে আসতে পারবে না। খুব অবাক হচ্ছ তাই না? হঠাৎ চিরকুট কেন? এর কারণ আমিও জানি না। দিয়া নামক বোকা, তার মুখের হাসি সারাক্ষণ ঝংকারের মতো বাজে আমার মাথায়। সারাদিন সারাক্ষণ ভেবে চলেছি তোমায়। কখনো কল্পনায়, কখনো স্বপ্নে। আমার শরীরে উষ্ণতা দিয়েছ আমায় আলতো স্পর্শ করে। তোমার স্পর্শ আমার শরীরে কখনো তোলপাড় করা সমুদ্রের জোয়ারের মতো ঢেউ উঠেছে। সেই মুহূর্তে তোমায় নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছি। কি ভেবেছি সেটা বলতে পারবো না, বললেও তুমি বুঝবে না, কারণ তুমি যে একটা পুচকি। অনেক কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু সব বলে দিলে তুমি কিছুই বুঝবে না। ইতি, তোমার সারাক্ষণ বিরক্তময় প্রিয় মানুষ। চিঠিটা সহস্রবার পড়েছি, তবুও মন ভরেনি। পড়ার নেশাই ধরেছে আমায়। যতবার পড়েছি ওনার মুখে ভেসে উঠেছে আমার চোখের সামনে। উনি এলে কিভাবে মুখ দেখাবো ওনার সামনে? ফোনটা হাতে নিলাম, ওনার পিকচার বের করে কয়েক শতবার দেখলাম। এমন সময় তোহা আপু, মেহু আপু আমার রুমে প্রবেশ করলো। ওদের দেখে চিঠিটা বইয়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তোহা আপু আমাকে বলল, দিয়া, আমার একটা উপকার করতে পারবি? ভ্রু উঁচু করে বললাম, কি উপকার? বিহান ভাইকে আমার ভীষণ ভালো লাগে। দিয়া, প্লিজ একটু সেটিং করায় দে না। তোর না মামাতো ভাই, তুই বললে ঠিকই রাজি হবে। মেহু আপু, তোহা, তোদের মনে মনে তাহলে এই ছিল? আমি বলে দিচ্ছি, বিহান ভাই জীবনেও প্রেম করবে না। বিহান ভাই যদি কারোর সাথে প্রেম করে আমি বস্ত্রহীন থাকবো। শিওর মেহু আপু? আর শুভ ভাই কারোর সাথে প্রেম করলে কি করবা? শুভকে চুম্মা দিব, পাক্কা, দেখে নিস। রিয়া বলল, বিহান ভাইকে দিয়া তোহা আপুর হয়ে প্রপোজ দিলে দিয়ার লাশ চিত্রা নদীতে পাওয়া যাবে, এতে কোনো ভুল নেই। তোহা আপু আবার বলল, দিয়া, তোর মামিকে তুই কিন্তু রাজি বানিয়ে ফেল। দেখ দিয়া, আমার অন্য কোথাও বিয়ে হলে কতদিন পর পর দেখা হবে। তোর মামাতো ভাইয়ের সাথে বিয়ে হলে মাঝে মাঝেই দেখা হবে। লাভ কিন্তু তোরই দিয়া। আমার 2 মামাতো ভাই আর আমার ভাইকে তোমরা 3 ভণ্ড মহিলা ভাগ করে নাও। আমি এসব ঘটকালি করতে পারবো না তোহা আপু। বিহান ভাই আমার হাতে একটা ছাতা ধরিয়ে দিবে। আজন্ম কাল আমাকে ঘটকালি করেই বেড়াতে হবে। আমি কিছুতেই এই ঘটকালি ফটকালি করতে পারবো না, তাও আবার বিহান ভাইয়ের ঘটকালি। ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকাল 10টায় তবুও বর্ষণের অপেক্ষা উপন্যাস পড়ছি। খুব মন দিয়েই পড়ছি। এটা পড়ার কারণ এই উপন্যাসে আমাদের দুজনেরই নাম আছে, মানে আমি আর বিহান ভাইয়ের নাম আছে, যে কারণে খুব মনোযোগ দিলাম উপন্যাসে। এমন সময় কেউ এক ঝটকাই হাত থেকে উপন্যাসটা কেড়ে নিয়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখি কপালের চামড়াটা কয়েকটা ভাঁজ ফেলে উপন্যাসটা হাতে নিয়ে গায়ে ভাঙি কালারের গেঞ্জি আর পরনে কালো 3/4 পরে দাঁড়িয়ে চুল ঠিক করছেন বিহান ভাই। দেখেই আঁতকে উঠলাম আমি। উনি এখন এই মুহূর্তে কোথা থেকে এলো? কই একবারও তো জানালো না আমাকে। আমি চিফ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, এ কি, আপনি কখন এলেন? বিহান ভাই আমার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিলেন আর নিজে বসে পড়লেন। কিরে দিয়া, মুরব্বীরা আসলে আসন ছেড়ে দিতে হয়, এটা জানিস না? দিন দিন সব আদব কায়দা ভুলে যাচ্ছিস।
আপনি জানেন না ছোটদের আদর করে বসতে দিতে হয়? ছোটরা আদরের জিনিস। বিহান ভাই ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আবার হাত ধরে টান দিয়ে ওনার কোলের উপর বসিয়ে দিলেন। জানি, ছোটদের আদর করে কোলে বসাতে হয়, হাক দিতে হয়, কিস দিতে হয়। এসব পাওয়ার যোগ্য ছোটরা? এক লাফে ওনার কোল থেকে উঠে বললাম, আপনি কিস করতে চাইছেন? আমি তোকে কিস করলে সেটা নতুন কিছু না। ছোটবেলায় অসংখ্য কিস করেছি, কিন্তু বড় হয়ে কিস করতে কেমন একটা লাগে। আমার ইচ্ছা ছিল না, বাট তুই যখন চাইছিস দিতেই পারি। দেখুন, ছোটবেলার কথা কি মনে আছে আমার? জানতাম ভুলে যাবি, তাই সব ভিডিও করে রেখেছি। শুনলাম আরো 1 মাস পরে আসবেন, হঠাৎ এখন? না, আসলে তার অভিমানের পাহাড় আরও গভীর হয়ে যেত। আমাকে যে আসতেই হতো। অনেকদিন তাকে বিরক্ত করি না, তার রাগে রাগি চোখ মুখ দেখি না। এই শহর আমার প্রেয়সীর, তার টানে আমাকে ছুটে ছুটে আসতেই হতো। তারপর আবার শুনছি শ্বশুরের মেয়ে নাকি প্রেম করছে। প্রেম করে দেবদাসী অবস্থা তার। শ্বশুরের মেয়ে তার জামাইকে স্যাকা দিয়ে অন্যের হয়ে যাবে, এটা তো হতে পারে না। এনিওয়ে, দিয়া, তোর প্রেম কেমন চলছে? সাংঘাতিক স্ট্যাটাস দেখে আমি ছুটে চলে এসেছি। আমি তো আর আপনার মতো না, আবেগ প্রকাশ না করে থাকতে পারি না। আপনার প্রেয়সী কেমন আছে? কাল জানাবো কেমন আছে। এখন মনে হচ্ছে রেগে আছে, বেশি প্রশ্ন করা যাবে না। আপনি আমার ফেসবুক থেকে স্ট্যাটাস ডিলিট করেছেন কেন? তাহলে কি করবো, এমন স্ট্যাটাস দিয়েছিস? আমার প্রেস্টিজে লাগছিল। মানুষ যদি জানে আমার কাজিন এ ধরনের স্ট্যাটাস দিয়েছে, আমার মান সম্মান কিছুই থাকবে না। এগুলো স্ট্যাটাস দেয় অ্যাঞ্জেল, এলিনারা। আমি নেই এই 2 মাসে নাকি প্রেম টেম করেছিস। রিয়া, তোহা, মেহু আমাকে এই নিউজ দেওয়ার জন্য ডেকে এনেছে। তুই নাকি রাত জেগে চিঠি লিখিস, সেই ছেলে নাকি বাসার সামনে এসে নিয়েও যায়, আবার উপন্যাস দিয়ে যাচ্ছে, তার ভিতরে চিরকুট দিয়ে যাচ্ছে। দিয়া, এই ঘটনা সত্য হলে কী যে হবে তার ঠিকও নেই। কে বলেছে আপনাকে আমাকে উপন্যাস দিয়েছে কেউ? কাল বিকালে পাশের পাড়ার আহিন তোকে উপন্যাস দিয়ে গিয়েছে, আর তুই লাল কালারের গাউন পরে সেটা আনতে গেছিলি। এই নড়াইল শহরের সব ইয়াং ছেলে আমাকে চিনে, বুঝলি? তুই এক পা বাড়ালে তার নিউজ সাথে সাথে চলে যায় আমার কাছে, বুঝলি? মানুষ এতটা বিদঘুটে কিভাবে হতে পারে? কোথায় ভেবেছিলাম উনি চিঠি পাঠিয়েছেন, এবার এসে হয়তো খুবই রোম্যান্টিক কথা শোনাবেন। না, এই দেখছি কোনো চেঞ্জ নেই। কোথায় ভেবেছিলাম এবার এসে বলবে মিস ইউ জান, তা না, জঘন্য ব্যবহার শুরু করেছেন। আমায় যে একটা চিঠি দিয়েছেন উনি, সেটা কি ভুলে গিয়েছেন? অদ্ভুত মানুষ তো। আমার পিছনে এতগুলো গোয়েন্দা রেখেছেন উনি, না জানি আহিন বেচারাকে কি করবেন উনি। প্রিয়, কখনো ভাবিনি তোমার থেকে এমন চমৎকার গিফট পাবো। এই গিফট শুধু গিফটই নয়, আমার জীবনে তোমার আগমনের সূচনা। তোমাকে নিয়ে কত শতবার কবিতা লিখেছি, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি আমার সেই অনুভূতি, যার উপর রেগে গেলেও অন্যরকম অনুভূতি জাগ্রত হয়, যার রাগ আমার কাছে অভ্যাসে পরিণত হয়েছে। আমি অপেক্ষা করছি তোমার উত্তরে। আমার মন তোমাকে জানান দিতে চায়, ভালোবাসি প্রিয়। তোমার লেখা চিঠিটা কত শতবার পড়েছি তার ঠিক নেই। যতবার পড়েছি লজ্জায় চিবুক নেমেছে আমার। ইতি, আমি। চিঠিটা বিশ্রীভাবে পড়ে বিহান ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারল তোহা আপু। মেহু আপু, তোহা আপু, বিফুল ভাই, তিয়াস ভাই, এরা সবাই মিলে বিহান ভাইয়ের কাছে নালিশ দিয়েছে আমি নাকি প্রেম করছি। যে চিঠিটা পড়ে শোনালো, চিঠিটা আমারই লেখা, বিহান ভাইয়ের জন্য। গালে হাত দিয়ে বসে আছি আমি, আর আমার চারপাশে বসে আছে বিচারক বিহান ভাই সহ গোয়েন্দা টিম, আমার কাজিনরা। নিজের প্রিয়জনকে লেখা চিঠি যদি হাটের মধ্যে পড়া হয়, তাহলে কি বিশ্রী লাগে বলুন? রিয়া, মেহু আপু, তোহা আপু বারবার রিপ্লে করছে চিঠির উত্তর। আমার যে অবস্থা সেটা বলার মতো নয়। বিহান ভাই চিঠিটা হাতে নিয়ে কপাল ভাঁজ করে বিরক্তির সহিত তাকিয়ে রইলেন আমার দিকে। বিহান ভাইকে বেশ ভাবান্তর লাগছে। কি ভাবছেন উনি? বিহান ভাই ভ্রু নাচিয়ে বললেন, কিরে দিয়া, কাহিনী কি? বেশ সুন্দরভাবে টাইপ করে লিখেছিস। তোহা আপু আমার দিকে তাকিয়ে পড়ল, দেখ দিয়া, হাতে লেখা কিন্তু তোরই, এটা অস্বীকার করে লাভ নেই। মেহু আপু বলল, বিহান ভাই জানেন আপনার হাতে যে উপন্যাস, সে দিয়াকে একটা লাভ লেটার সহ এই উপন্যাসটা দিয়েছে। আপনার কাছে বিচার দিলাম, এখন দিয়াকে কি শাস্তি দেবেন বলুন। আর যদি দিয়াকে শাস্তি না দেন তাহলে কারফিউ জারি করব। ওদের কথা শুনে আমার যে অবস্থা, এখন সেটা বলার উপায় নেই। বিহান ভাইকে কিভাবে বলি ওই চিঠি আপনাকেই লেখা? ওনার ভিতরে রাগ আস্তে আস্তে কুণ্ডুলি পাকাচ্ছে।
কি মানুষ চিন্তা করা যায়, আহিন আমাকে উপন্যাস দিয়েছে এই নিউজ শুনে ঢাকা থেকে চলে এসেছেন। আহিনের ব্যাপারটা শুধু বিহান ভাই জানেন। বিহান ভাই আমাকে বলেন, দিয়া, এই চিঠি ফুপিকে দেখাবো নাকি? বিহান ভাইকে বললাম, না প্লিজ বিহান ভাই, আপনার যা ইচ্ছে শাস্তি দিন, তবুও আম্মুকে দেখাবেন না, তাহলে আম্মু আবার ফোন কেড়ে নিবে। আম্মু এমনিতেই সারাক্ষণ বকাঝকার উপর রাখে, তার উপরে এই চিঠি থেকে আজ কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। বিহান ভাই অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বললেন, সবার সামনে কান ধরে 20 বার উঠবস করে এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবি, এটা প্রথম শাস্তি। এরপর তোর সে ওনার চিঠি আর কি গিফট দিয়েছে সেটা দেখে বাকি শাস্তি দিব। আমি জানি বিহান ভাইয়ের কথা না শুনলে ওনার রাগ আরও সাংঘাতিক হয়ে যাবে। মাত্রই কান ধরে কয়েকবার উঠবোস করেছি, এরই মাঝে মেহু শাড়ি চুলগুলো এনে বিহান ভাইয়ের হাতে দিয়ে বিহান ভাইয়ের চিঠিটা বিশ্রীভাবে পড়তে লাগলো। বিহান ভাই যেন থমকে গেলেন, মেহুর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন ভ্রু কুঁচকে। উনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিহান ভাই আমাকে থামিয়ে দিলেন কান ধরে উঠবোস করা থেকে। বিহান ভাইয়ের অবস্থা দেখে এক ভয়ানক হাসি পেল আমার। আমাকে কান ধরে উঠবোস করানো, তাই না? এইবার বোঝো ঠেলা। মেহু চিঠির প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো। মেহুর পড়া শেষ হলে রিয়া শেষ হলে তোহা আপু এক এক করে পড়েই যাচ্ছে। তিয়াস ভাই বলে উঠলেন, যে চিঠি দিয়েছে ওর গোষ্ঠী সব উদ্ধার করব। কোন মফিস তার ঠিকও নেই, আবার আমার বোনকে চিঠি দাও। বিহান ভাই তিয়াস ভাইয়ের কথা শুনে তিয়াস ভাইয়ের দিকে কপালের চামড়া ভাঁজ করে তাকিয়ে রইলেন। তোহা আপু বলে উঠল, নিশ্চয়ই সে মফিস আজন্ম ব্রাশ করে না। বিভোর ভাই বলে উঠল, কোন ক্ষেতের মূলা তার ঠিক নেই। এই চিঠি যে লিখেছে তার মতো মুখলেসের সাথে আমার বোনের বিয়ে দিব না। আরও কিছু বিশেষ গালির বন্যা বয়ে গেল। আমি হালকা কেশে বিহান ভাইকে বললাম, বিহান ভাই আবার কি কান ধরে উঠবোস করব? বিহান ভাই কি যে বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। এইদিকে আমার হাসি চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। সিরিয়াসলি বিহান ভাইয়ের মুখের যা অবস্থা, আমি তো বুঝতে পারছি ওনার কি বাজে ফিলিংস হচ্ছে। বিহান ভাই চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন আসি, ঢাকা থেকে এসেছি, রেস্ট নিতে হবে। সবাই অবাক হয়ে গেল, বিহান ভাইয়ের মাঝে কোনো রিয়াকশন নেই। তোহা আপু বলল, দিয়াকে আর শান্তি দিবেন না। বিহান ভাই এক রাশ বিরক্তি নিয়ে বললেন, শাস্তি দিতাম, বাট ছেলেদের রুচি আছে বুঝলাম, অখাদ্য না, তোদের থেকে ভালো আছে। সো দিয়াকে প্রেম করার পারমিশন দিলাম। দিয়া, তোর যদি প্রেম করতেই হয় তাহলে এই ছেলের সঙ্গেই করবি। এই ছেলের সঙ্গে প্রেম করলে জিতবি বলে দিলাম। সবাই বিহান ভাইয়ের সাথে কথা শুনে অবাক হয়ে গেল। বিহান ভাই বেরোনোর পরে কাজিন গোষ্ঠীর দিকে অগ্নি চোখে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আমার বিরুদ্ধে এত বড় যন্ত্র, তাই না? বিহান ভাইকে সেই ঢাকা থেকে ডেকে আনা হয়েছে। আজ থেকে তোদের সব কটার খবর আছে। বিভোর ভাই বলে উঠলেন, অদ্ভুত ব্যাপার দিয়া, বিহানকে জেনে ধরেনি তো? রিয়া বলে উঠল, হ্যাঁ ধরেছে, আপনাকেও ধরবে। আমার বান্ধবী শিজুকা চিনে। হায় রে সিজুকা, তোর বান্ধবী বোঝে না। কেন বোঝে না? আমার তোরে না, তোর বান্ধবীকেই ভালো লাগে। রিয়া বলল, বিভোর ভাইকে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই মেন করলেন। মেহু আপুকে শুভ ভাইয়া দাঁড় করালেন। এই মেহু, ভিতরে কিসের মিটিং হলো রে? শুভ ভাই আর বইল না, দিয়াকে কেউ একজন গিফট দিয়েছে, তারই নালিশ দিয়েছিলাম বিহান ভাইয়ের কাছে। তুই এত কিপটা কেন রে? আমাকেও তো মাঝে মধ্যে গিফট টিফট দিতে পারিস। আজ আমি শপিং যাব, তোমার জন্য বিশেষ কিছু গিফট কিনবো। বিশেষ কি? ওই যে হাফ প্যান্ট, যাকে বলে আন্ডার। থাক বুঝছি, ওগুলো আমার কাছে অনেক, তোর দেওয়া লাগবে না। পরের দিন মা তার আদরের ভাতিজার জন্য নাড়ু বানিয়েছে। তার ভাতিজা এলেই কিছু না কিছু বানাবেই, আর ঘুরে ঘুরে আমাকেই দায়িত্ব দেওয়া হবে সেটা পৌঁছে দেওয়ার জন্য। আম্মু টিফিন বক্স ভরে নাড়ু ভরে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো দিয়া বিহানকে দিয়ে আয়। আম্মুকে ডিরেক্ট বলে দিলাম, ভেরি সরি আম্মু, এটা কিছুতেই পারবো না, আমার এখন একটুও ভালো লাগছে না। আম্মু তার ভাতিজার মতোই ঘাড় তেরার উপরের যা আছে সেটাই। আম্মু আমাদের দুই ভাই বোনের থেকে বিহান ভাইকেই বেশি ভালোবাসেন প্রায় বলা চলে। আম্মু আমাকে বলে দিল, ঠিক আছে আমি যাচ্ছি, রান্নাঘরে যে থালা বাটি আছে
সব ধুয়ে রাখবি, আমি যেন এসে দেখি সব ধোয়া হয়ে গিয়েছে। তোর বাবা শুভর কাছে ছোট মাছ পাঠিয়েছে, ওগুলো না কাটলে নষ্ট হয়ে যাবে, ওগুলোও কাটবি। আমি গেলাম। আমি মাছগুলো চেক দিয়ে দেখি আমার আজ সারা বিকাল সারা রাত লাগবে, তাও শেষ হবে না। আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, আম্মু দাও, আমিই যাচ্ছি, তাও এই মাছ আমি কাটতে পারবো না। এর থেকে ভালো বিহান ভাইয়ের কয়েকটা বকুনি খেয়ে আসি। চুল ছেড়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হলুদ কামিজ আর লাল ধুতি সালোয়ার পরে বেরুলাম। বিহান ভাইকে অনেকদিন না দেখলে যেমন ছটফট করি, তেমনি উনি এলেই আমার অশান্তি শুরু হয়। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এখন তাও একটু কম বকেন। ও বাবা, আগে কথায় কথায় থাপ্পড় দিতেন। ওনার কোনো কিছু স্পর্শ করলে রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখতেন। ছোটবেলা থেকে এক প্রকার ভয় জমে আছে মনের মাঝে। আবার বেহায়ের মতো আমি ওনাকে দেখেই ক্রাশ খেতে থাকি। মামাদের বাড়ি পৌঁছলাম। বাড়িতে প্রবেশ করে দেখি বিভোর ভাইয়ের আম্মু কেটে দাঁড়িয়ে আছেন। মামিকে দেখে স্বভাব সুলভ হাসি দিয়ে বললাম, মামি, আম্মু নাড়ু পাঠিয়েছে আপনাদের জন্য। বলেই বিভোর ভাইদের বাটিটা মামির হাতে তুলে দিলাম। বিভোর ভাইয়ের আম্মু ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসেন, আবার বিহান ভাইকেও খুব ভালোবাসেন। বিহান ভাই বাড়িতে আসলে বিভোর ভাইয়ের আম্মু যেন বেশি খুশি হন। এমন কাকিমা কোথাও দেখা যায় না আজকাল। বিভোর ভাইয়ের আম্মুর তুলনা নেই এদিক দিয়ে। মামি আমাকে বলেই দিলেন, দিয়া রাতে বিহানের জন্য খাসি রান্না করব। বিহান খাসির মাংস ভালো পছন্দ করে, তুই কিন্তু থেকে যাবি। মামিকে বললাম, মামি, তোমাদের ছেলে বাড়িতে এসছে, তাকেই খাওয়াই, যাতে রাগ দেখাতে চোট পায় শরীরে। মামি হেসে দিয়ে বলেন, আমাদের ছেলে বিয়ের পরে ভালো হয়ে যাবে, দেখে নিস। মামির কাছ থেকে বিদায় নিয়ে বিহান ভাইদের বাসার ভিতরে প্রবেশ করলাম। মামি মামি করে ডাকছি, কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছে বাসায় কেউ নেই। রান্নাঘরে নাড়ুর বক্সটা রেখে জোরে বললাম, মামি, রান্নাঘরে নাড়ুর বাটি রেখে গেলাম, পরে নিয়ে নিও। এমন সময় যমরাজ হাজির। বিহান ভাই আমার সামনে এসে দাঁড়ালেন উস্কো খুস্কো চুল নিয়ে, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে। উনি মাত্রই মনে হচ্ছে সাওয়ান নিয়ে এসেছেন। 3/4 পরা গায়ে লাল গেঞ্জি। ওনার আপাত মস্তক ভালোভাবে দেখলাম। এই খেলাম আর এক বাড়ি। ওনাকে এই লোকে আরো বেশি সুন্দর লাগছে। এতক্ষণ উনি চুপ ছিলেন, আমার জন্য মঙ্গলজনক ছিল ব্যাপারটা। এবার উনি মুখ খুললেন, টাওয়ালটা আমার গায়ের উপর ফেলে দিয়ে বললেন, এভাবে সারের মতো চিল্লাচ্ছিস কেন? এই শহরের পরিবেশ নষ্ট করছিস তুই। ওনার কথার উত্তর দিতেই মুখ খুললাম, কারণ সার কথাটা হজম হলো না আমার। মানুষের কানে সমস্যা থাকলে তো জোরে জোরে ডাকতেই হবে। এই হ্যালো, কার কানে সমস্যা? বাই এনি চান্স তুই আমাকে বলছিস না তো? আরে না না বিহান ভাই, আপনাকে কেন বলবো? যারা শুনেও ডাক শোনে না তাদের বলছি। ওকে ফাইন। তুই এটা কি পরেছিস দিয়া? এটা কোন ডিজাইনের সালোয়ার? এটার নাম কি? কেমন একটা অদ্ভুত লাগছে দেখতে। এটার নাম ধুতি সালোয়ার, বুঝেছেন? অদ্ভুত লাগছে মানে? হ্যাঁ, তোকে মন্দিরের পুরোহিতদের মতো লাগছে, আর খুবই বাজে লাগছে, ইউনো। ওকে, ধন্যবাদ। এবার আমি আসি। ওয়েট, আসবি মানে? তোর জাত গোষ্ঠী আজ আমাকে যেভাবে গালিগালাজ করেছে, এই জিন্দেগিতে ভুলবো না আমি। এত বড় অপমান জীবনে কেউ আমাকে করেনি। এই জন্য বলি রাজাকারের বংশ। রাজাকার না হলে একটা ছেলেকে ঘরের মাঝে ফেলে এইভাবে কেউ অত্যাচার করে? রাগ যা হচ্ছিল আমার তখন বলার মতো না। এই সব কিছু তোর কেয়ারলেস ভাবের জন্য হয়েছে, তাই এই জন্য শাস্তি যা পাওয়ার তুই পাবি। না হলে চিঠি আমার হাতেই আছে, ফুফিকে দেখাবো, কিন্তু তোমার মেয়ে তোমার জামাইকে চিঠি লিখছে। আমি জানতাম এখানে এসছি এমনই কিছু হবে। জঘন্যভাবে হেসে দিয়ে বললাম, তা আমাকে কি করতে হবে এখন বিহান ভাই? আমার রুমে যা, বেডের উপর আয়রন করার জন্য আমার 30টার মতো টি শার্ট রাখা আছে, ওগুলো আয়রন করতে থাক। আর কয়েকটা প্যান্ট আছে। মানে উনি আমাকে কি ওনার খাস দাসী পেয়েছেন? এগুলো আয়রন করতে গিয়ে পড়ে যাবে, আবার কি নাকি শোনাবেন, তার ঠিক নেই। আমার মতো আইলশার কাছে দিয়েছে কাপড় আয়রন করতে। আমি এমনিতেই ভালো একটা পারি না, তার উপর কাপড় কিছু হলেই রক্ষে নেই। নিচে তাই ঘুচি মুচি কাপড় পরে ঘুরে বেড়াই। আমার ড্রেস সব শুভ ভাইয়া আয়রন করে দেয়। কাপড় আয়রনের ভয়ে ড্রেস ধুয়ে পানি চিপে না ফেলে পানি অবস্থায় নেড়ে দিই, যাতে কাপড় ঘুচি মুচি না হয়। এই নিয়ে আম্মু অনেকবার গালিগালাজ করেছে আমাকে। আম্মু আমাকে বলে, এত বড় মেয়ে, কাপড়ও ঠিকভাবে শুকাতে দিতে পারিস না।
পোশাক কোঁকড়ানো দেখলে আম্মু বকাঝোকা নিয়ে নিজেই আয়রন করে দেয়। এটা নিয়ে আম্মু কম কথা শোনায়নি। আম্মু বলে, বিহানের পা ধোয়া পানি খেতে পারিস না? এটা আম্মুর একটা জাতীয় ডায়লগে পরিণত হয়েছে। ছেলে মানুষ নিজের ড্রেস নিজে পরিষ্কার করে, বিহানের কাপড়ের ভাঁজ ভাঙে না। আরও কত ব্লা 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 তার ভাতিজা ইজ গ্রেট ভাতিজা। বিহান ভাইয়ের পোশাক আর আমি বসে আছি ওনার বিছানায়। বিহান ভাই মাল্টিপ্ল্যাক এনে দিলেন। এখন কিভাবে শুরু করব সেটাই ভাবছি। 4-4টা গেঞ্জি আয়রনের পরে ক্লান্ত হয়ে গেলাম আমি। বিহান ভাই ওনার রুমে রাখা ডিভানের উপর বসে বসে ফোন চাপছেন আর মাঝে মাঝে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন আমি কি করছি। এই নিয়ে 8টা গেঞ্জি আয়রন করলাম, কিন্তু 8টার মাঝে 4টা পড়ে গিয়েছে। খুব বেশি পড়েনি, একটু পড়ে গিয়েছে। বিহান ভাইকে না বলে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম যাতে উনি বুঝতে না পারেন। এর পরেরটা আয়রন করতে গিয়ে সেটা আরও বিধি খিস্তিভাবে পুড়ে গেল। চোখ বড় বড় করে টি শার্টের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করি উস্কো খুস্কো চুল নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন উনি। ওনার ভাব লক্ষণ কি, এই আয়রন দিয়ে কি আমাকে আয়রন করে দিবেন নাকি? ওনাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, দেখুন আমার কোনো দোষ না, আমাকে দিয়ে জোর করে কাজ করালে তো নষ্ট হবেই, তাই না? এ কাজ আমি পারি নাকি? বিহান ভাই কপালের চামড়া টান টান করে বললেন, আচ্ছা এই কাজ তাহলে পারিস না? আমাকে অত্যাচার করতে পারছিস না বলে আমার টি শার্টের উপর অত্যাচার করছিস। আচ্ছা দিয়া, তুই কি তোর বংশের মতো হয়েছিস নাকি? তোর কাকা তোহার বাবা এক দোকানদারের সাথে ঝামেলা হয়েছে, দোকানদারকে না পেয়ে তার কর্মচারীকে মেরেছে। কথায় আছে না, মানুষ যার জাতের মতো হয়। তোর বাপ কাকারা যা করে বেড়ায় তুই তো তাই করছিস। আমাকে কিছু করতে না পেরে রীতিমতো আমার গেঞ্জিকে অত্যাচার, তাই না? আমিও উদ্বিগ্ন হয়ে বলে উঠলাম, আপনি জানেন ওই দোকানদার কি করেছে? বিহান ভাই আমাকে থামিয়ে দিয়ে বললেন, ভেরি সরি, আমি জানতে চাইছি না তোদের পারিবারিক কাহিনী। তোদের যে কাহিনী শুরু হলো আর শেষ হবে না। দিয়া তুই চট করে যা তো, ফুপি যে নাড়ু পাঠিয়েছে ওইটা রান্নাঘর থেকে নিয়ে যা। কি রাগ হয়, নিজের ইচ্ছে মতো খানিকটা বলে জাত গোষ্ঠীর অপমান করে দিলেন আর আমি বলতে গেলেই থামিয়ে দেন। আমিও খানিকটা উত্তেজিত হয়ে বললাম, আপনাকে শুনতেই হবে। বিহান ভাই বিরক্তি ভাব নিয়ে বললেন, যেতে বলেছি আমি। রান্নাঘর থেকে নাড়ুর বাটিটা নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম। বিহান ভাই এমনভাবে তাকালেন ওনার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। ওনার এই বিশ্রী তাকানো দেখে বুঝলাম না কাহিনী কি। মিনিট খানিক তাকিয়ে থেকে বললেন, এইভাবে দিলে কি বাটিসহ গিলে ফেলবো? আমি কি তোর মতো খান বংশের পেটুক নাকি? তোরা তো খেতে খেতে নড়াইল জেলার অর্ধেকই খেয়ে ফেললি। ভাগ্যিস মানুষ খাওয়ার নিয়ম নেই, তাহলে এ জেলায় একটা মানুষও জীবিত থাকতো না। তোরা ছাড়া সব তোদের পেটে যেত। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, সমস্যা কি আপনার? আর একবার যদি বাজে কথা বলেন আমি কিন্তু এক্ষুনি চলে যাব এখান থেকে। সাহস থাকলে যা, পা কেটে রেখে দিব। টিফিন বাটির মুখ খুলে দে, না হলে খেতে পারছি না। উফ গড, শ্বশুরের মেয়ে দিন দিন কি তার জামাইয়ের আদর সোহাগের অভাবে খিটখিটে হয়ে যাচ্ছে? আর এই রাগী জামাইকেই উল্টা রাগ দেখায়। ভাবা যায় এগুলা? অবশ্য হওয়াটা স্বাভাবিক, কারণ সে সানি লিওনির মতো বস্ত বড় ফ্যান। এমন রোমান্টিক গান দেখলে এমন তো হবেই। আই ফিল ইউর পেইন দিয়া। আপনি এই কথাগুলো কাকে বলছেন বিহান ভাই? ওই যে প্রেয়সীকে বলছি। বলেই একটা নাড়ু মুখে দিয়ে খেতে খেতে বললেন, আহা ফুপির হাতের নাড়ু কি স্বাদ। মনে মনে বললাম, কিভাবে কথাটা ঘুরিয়ে দিলেন বিহান ভাই। ইনডিরেক্ট আমাকে শ্বশুরের মেয়ে বলেন, আমি কি সেটা বুঝি না শ্বশুরের ছেলে? বিহান ভাইকে বললাম, এবার আমি আসি বিহান ভাই। দাঁতে দাঁত চেপে বললাম। বিহান ভাই বললেন, আম্মু বাসায় নেই, দিয়ে একটা দুধ চা বানিয়ে নিয়ে আয় তো। ওনার দিকে রাগী চোখে তাকিয়ে রান্নাঘরে গেলাম 10 মিনিটের মাঝে। দুধ চা বানিয়ে এনে ওনার সামনে ধরলাম। বিহান ভাই চা একটু মুখে দিয়ে বললেন, না এটার টেস্ট ভালো হয়নি, তুই এক কাজ কর, একটা লাল চা বানিয়ে নিয়ে আয়। রাগে ফুঁসতে ফুঁসতে আবারও গেলাম, আবার লাল চা বানিয়ে নিয়ে এলাম। না দিয়া, এই টাইমে আমি চা খাই না। 1 মিনিট আগে আমার চা খাওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে। যা একটা কোল্ড কফি নিয়ে আয় তো। আমি আবার সব খাদ্য খাবার মেনটেন করে চলি তো। ধৈর্য ধরে আবারও গেলাম, কোল্ড কফি বানিয়ে নিয়ে এলাম আর ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন আপনার কফি। তুই কি গাধি?
আমি কোল্ড কফি খাই এই টাইমে? দ্রুত গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আয়। কী রে, আবার রেগে যাচ্ছিস না তো? শোন, স্বামীর সেবা যত্ন করা ফরজ। কর কর, জান্নাত পাবি। আপনি কি আমার স্বামী? আমার মতো কেউই তো হবে নাকি? একই কথা। রেগে যাস না, কফিটা নিয়ে আয়। আবার গেলাম ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে ওনার হাতে এগিয়ে দিলাম। কফিটা খানিক সময় রেখে দিয়ে বললেন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়া যাচ্ছে না দিয়া। প্রচণ্ড রেগে গিয়ে ওনার কলার চেপে ধরে মুখের মতো কফি ঢেলে দিলাম। ওনার মুখ গড়িয়ে কফিতে ওনার গেঞ্জি ভিজে গেল। ওনার কলার চেপে ধরাতে উনি আচমকা পড়ে গেলেন বেডের উপর। সেই সাথে আমিও গিয়ে ওনার বুকের উপর পড়লাম। রাগে চোখ মুখ ঝাঝা করছে আমার। ওনার চেষ্টা করছি কিন্তু উনি কোমর চেপে ধরে রেখেছেন। কি অসভ্য মানুষ ভাবা চাই! ইচ্ছা করে কোমর চেপে ধরে রেখেছেন। ওনার হাতে চিমটি কেটে উঠে চলে গেলাম। আর যেতে যেতে বললাম, আমাকে কি কাছের মহিলা পেয়েছেন? বিহান ভাই বললেন, ঘরের বউ বললেও তো মানবি না। বাড়িতে রাগে এলাম। আমাকে আধ ঘন্টা ধরে একবার রান্নাঘর একবার উনার ঘর করিয়েছেন। এটা একমাত্র উনার পক্ষে সম্ভব। পায়ে ব্যথা হয়ে গিয়েছে আমার। আমাকে যেন ওনার বাসার কাজের মহিলা পেয়েছে। আর জীবনেও ওনাদের বাড়ি যাব না। উনি ঢাকা না গেলে আর বাড়ি থেকে বেরোবো না। বাড়িতে এসে ফ্যানের নিচে টান টান হয়ে শুয়ে রইলাম। রাগে কি অস্থির লাগছে আমার। এমন সময় রিয়া এলো আমার রুমে। আমার মুড অফ দেখে রিয়া বলল, কি রে বিহান ভাই, কিছু বলেছে দিয়া? আমি রিয়ার দিকে রাগি চোখে তাকিয়ে পড়লাম। দয়া করে ওই রাক্ষসের নাম বলিস না প্লিজ। রিয়া আমাকে বলল, দিয়া একটা জিনিস ভাবছি, কি জানিস? বিহান ভাইয়ের প্রেমিকা কে হবে? উনি তার সাথে ঠিক কি বিহেভ করবেন? উনি কি আদৌ প্রেম করবেন কখনো? এতগুলো মেয়ের ক্রাশ বলে কথা। আমি রিয়াকে বললাম, প্রেম তো বাড়ির কাছে আমি সব মেয়েদের কাছে গিয়ে পই পই করে বলল, চিরকুমারই থাকবই, তবুও ওই বৃষ্টি মানুষের সাথে কেউ রিলেশনে যাস না। অ্যান্ড্রোম্যান্টিক ঘাট দ্বারা জঘন্য মানুষ একটা। রিয়া আবার বলল, আচ্ছা দিয়া, যদি বিহান ভাই বাই এনি চান্স তোর বর হয়, কি করবি? এটা কখনো সম্ভব নয়। সেদিন আমি কচু গাছে গলায় দড়ি দিব, তার থেকে আলিপ যথেষ্ট ভালো আছে। দিয়া আবার আলিপের নাম বলছিস? আমি কিন্তু রেকর্ড করেছি। তুই ফোন দে রিয়া, আজ তোর ফোন আমি কুচি কুচি করে ফেলবো। এটা বিহান ভাই শুনলে আবার কি থেকে কি হয়ে যাবে। রিয়া ফোন নিয়ে এক দৌড় দিল। আমি ওর পিছনে ছুটবো, তখনই দেখি বিহান ভাই নিচে আয়রাকে কোলে নিয়ে রিয়ার আম্মুর সাথে কথা বলছে। ওনাকে দেখে ঘরের দরজা লক করলাম। আজ কিছুতেই আর দরজা খুলবো না মানে না। আম্মু এসে প্রচণ্ড জোরে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছে।